সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। কথা বলবো চশমা যখন জীবন সাথী। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার সিদ্দিকুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ, গ্লুকোমা, ল্যাসিক এবং রিফ্র্যাক্টিভ ক্যাটারেক্ট সার্জন। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? তানিয়া, আপনাকে অনেক শুভেচ্ছা এবং দর্শকদেরকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে চশমা আসলে কেন পড়তে হয়? চশমা যে চোখে দেখার জন্য পড়তে হয় সোজাসুজি। তো আমরা যে চশমা পরি, এটা হলো কি, আমরা মানে চোখ একটা ক্যামেরার মতো যন্ত্র, কিন্তু মানবদেহের যেমন অনেক পার্থক্য আছে একজনের চেহারার সঙ্গে একজনের, তা চোখেরও এরকম মানে গঠনগত কিছু ত্রুটি বলবো আমরা। যখন ত্রুটিটা থাকে, যে ত্রুটির কারণে সঠিকভাবে লাইট চোখের রেটিনায় গিয়ে ফোকাস হতে পারে না, তখন আমরা এই ত্রুটিগুলো দূর করার জন্য চশমাটা পরি, মানে ত্রুটিটাকে ঢেকে দেওয়ার জন্য। ত্রুটি চলে যায় না, চশমা দিয়ে ওই ঘাটতিটা পূরণ করি আমরা। তো এখন চশমা ব্যবহারে দুটো একটা বড় ভাগ আছে। একটা হলো যে যারা 40-এর পরে, যাদের বয়স 40-এর বেশি চালছে, এই আমাদের মতো যারা এরকম মানে আধা বুড়া আর কি, তাদের আমাদের রিডিংয়ের একটু ঘাটতি হয়। এটা ডিফারেন্ট টাইপ অফ ইস্যু। এটাতে আমরা এক ধরনের চশমা পরি। এটা আসলে কোনো ত্রুটি না, এটা বয়সের কারণে 40-এর পরে সবারই চশমা লাগে। আস্তে আস্তে পাওয়ার একটু বাড়ে, 50 পর্যন্ত বাড়াতে হয়, এরপরে একই রকমই থাকে। কিন্তু যাদের অল্প বয়সে চশমা লাগে সেটা একটা ত্রুটি, মানে ডিজিজ। তো ওগুলোকে আমরা ভাগ করি মায়োপিয়া, যাদের মানে ওই যে হ্রস্বদৃষ্টি, ক্ষীণদৃষ্টি, যেগুলো আমাদের ওই বিজ্ঞান বইতে স্কুলে ছিল সেগুলোই। তো ওই মায়োপিয়া হলে মাইনাস পাওয়ার চশমা লাগে, হাইপারমেট্রোপিয়া হলে প্লাস পাওয়ারের চশমা লাগে, অ্যাস্টিগমেটিজম বা বিষম দৃষ্টি হলে তাদের এই গ্লাসের মধ্যেই তখন আমরা এক ধরনের সিলিন্ডার পাওয়ার দিয়ে দিই, তার অ্যাক্সিস থাকে। তো এইটা মানে লাগে কেন, লাগে এই রোগটা কেন হলো, এর পিছনে কিন্তু ওই মলা মাছ ঝালা মাছের কোনো মানে ইয়ে নাই, রোল নাই। এটা একটা ন্যাচারাল প্রসেস। অল্প কিছু ক্ষেত্রে জেনেটিক ইয়ে থাকে, যে বাবা মারও লাগে, বাচ্চাদের লাগতেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ন্যাচারালি এমনিতেই হয়। মানে এটা মানে আগে থেকে প্রতিরোধযোগ্য কোনো রোগ না। কারো যদি হয়, দরকার হয়, তাকে চশমা দিলেই হলো। সুন্দর বলেছেন স্যার। রিফ্র্যাক্টিভ সার্জারি বলতে আসলে কি বুঝি? আপনি নিজেও একজন রিফ্র্যাক্টিভ সার্জন। হ্যাঁ, রিফ্র্যাক্টিভ সার্জারি শব্দটা একটু আমাদের কাছে নতুন লাগে। সেটা হচ্ছে কি, আমরা যে চশমা যারা পরি বা যারা পরেন, যারা মনে করেন যে ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন যে চশমা দেওয়ার একটা প্রসেস আছে। এই চোখের সামনে লাগে বলে ভালো দেখা যাচ্ছে না, খারাপ দেখা যাচ্ছে, এই যে একটা ব্যাপার থাকে না, এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে রিফ্র্যাকশন, মানে ক্লিনিক্যাল রিফ্র্যাকশন। আর এমনিতে সায়েন্সের, ফিজিক্সের ভাষায় রিফ্র্যাকশন মানে প্রতিসরণ। কিন্তু চশমার জগতে বা চোখের জগতে রিফ্র্যাকশন মানে হলো যেখানে চশমা দেওয়ার প্রক্রিয়াটা করা হয়, মাপা হয়। আর রিফ্র্যাক্টিভ সার্জারি হলে উল্টা, মানে এমন কিছু সার্জারি করবো যাকে তার চশমাটা না লাগে, বা চশমার যে চাহিদা তার চোখের আছে সেইটাকে যখন পূরণ করে দেওয়া হয় অন্য কোনো টেকনিকে, তখন সেটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়, জনবহুল, মানে সবচেয়ে জনপ্রিয় রিফ্র্যাক্টিভ সার্জারি, এটার নাম সবাই জানে, ল্যাসিক। ল্যাসিক হলো একটা রিফ্র্যাক্টিভ সার্জারি। এরকম ল্যাসিকের পাশাপাশি যাদের ল্যাসিক করা যায় না, এই ধরনের কিছু অসুবিধা আছে, তাদের ক্ষেত্রে আমরা আরও আইসিএল সার্জারি করতে পারি। আচ্ছা, অনেকের ছোটোবেলায় মাইনাস পাওয়ারে চশমা পড়তো, এখন অনেক বড় মানে বয়স হয়ে গেছে, এখন ছানি পড়ছে, তার ছানির অপারেশন করে যে লেন্স লাগাতে হবে, ওখানে যদি সেই যে চশমার ঘাটতিটা সহ পূরণ করে দিই, ওটাও একটা রিফ্র্যাক্টিভ সার্জারি, তখন বলি রিফ্র্যাক্টিভ ক্যাটারাক্ট সার্জারি। তা আমরা যেহেতু আমরা যে সার্জনরা এই সাইডটা নিয়ে কাজ করি, ল্যাসিক থেকে শুরু করে ল্যাসিক, আইসিএল এবং বিশেষ ধরনের লেন্স ব্যবহার করা, মানে ছানি অপারেশনে যে লেন্সগুলো দিলে চশমার যে ঘাটতিটাও পূরণ হয়ে যায়, এটা একসঙ্গে করে সব রিফ্র্যাক্টিভ সার্জারি বলা হয়। কাদের স্যার ল্যাসিক করা যায়? ল্যাসিক অলমোস্ট সবাইকেই করা যায় যদি তার চোখে চশমার পাওয়ারটা দরকার হয়। তো বিশেষ করে ল্যাসিকটা জনপ্রিয় হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য, তাদের জন্য এটা ফিট করে ভালো এবং চাহিদাটা পূরণ হয়। বিশেশ করে টিনেজটা পার হলে, যেমন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে চশমা লাগে, ওকে, আমরা তাকে বলি যে তুমি চশমা পরো। এবং আমাদের মাইপিয়া ক্লিনিক আছে বিশ্বনাথ হসপিটালে। এই মাইপিয়া ক্লিনিকে যাদের এই মাইনাস পরে চশমা, এদের স্পেশাল কিছু ট্রিটমেন্ট, কিছু প্র্যাকটিস, লাইফস্টাইল, এগুলোকে একটু ইয়ে করা হয়, তাদেরকে নার্সিং করা হয়। গেলে বাবা মাকে বুঝাই দেওয়া হয়, বাচ্চাকে বুঝাই দেওয়া হয়, কিছু মনিটরিং আছে, এটা করা হয়। তো এরা হচ্ছে মাইপিয়ার গ্রুপের মধ্যে, মানে নার্সিং করা হয় আর কি। তো
তাতে যাতে চশমা বেশি বেড়ে না যায় বা কোনো প্রবলেম হলে সলভ করা যায়। এরপরে গেলে যদি 18 বছর পার হয়ে যায় তারপর থেকে ল্যাসিক যে কোনো বয়সে করা যায়। স্যার নিজে কি ল্যাসিক করেছেন কিনা, চশমা পরে আছেন? ও স্যার আমরা এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে এখন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আবার বলুন। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, স্যার শুনতে পাচ্ছেন, প্রশ্নটি বলুন। প্রশ্নটি যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হয়েছে, আমি স্যার কিছুদিন আগে চোখ দেখাইছিলাম। স্যার কিছুদিন আগে আমি চোখ দেখাইছিলাম এবং চশমা নিছি চোখের। জি তা এখন স্যার প্রায় 6 মাসের মতো হয়, জি কিন্তু মাঝে মাঝে চোখ দিয়ে অটোমেটিক স্যার পানি পড়ে। চোখের এই যে সাইডের কণাগুলা, বামে অথবা ডাইনে জি অথবা এই যে নাকের সাইড দিয়ে যে কণাগুলা, জি মাঝে মাঝে এমনিতেই পানি পড়ে। এটা কি স্যার কোনো চোখে অসুবিধা হ্যাঁ আছে কিনা পানি পড়া? আপনি আপনার দুটো কথা, একটা হচ্ছে চশমা নিয়েছেন আর একটা হলো পানি পড়ে। এখন আপনার কি মনে হচ্ছে যে চশমা নেওয়ার পর থেকে পানি পড়াটা বেড়ে গেছে? চশমা নেওয়ার পর থেকে পানি পাওয়াটা বেড়ে গেছে দর্শক? হ্যাঁ, আগে কিন্তু পড়ে নাই স্যার, কিন্তু আচ্ছা। চশমা নেওয়ার পরে এই মাঝে আচ্ছা। মাঝে একটু পানি পড়ে। এখন এই চশমা দিয়ে কি আপনি ভালো দেখতে পাচ্ছেন? মানে যে কারণে নিয়েছেন, আপনার বোধহয় ছোট ছোট লেখা পড়তে একটু কষ্ট হয়। হ্যাঁ জি স্যার, জি স্যার। তাহলে সেজন্য চশমা নিয়েছেন। আমার মনে হয় চশমার পাওয়ার যদি অ্যাকুরেট না হয়, অথবা পাওয়ার হয়তো ডাক্তার সাহেব লিখে দিয়েছেন ঠিক, কিন্তু বানানো যদি সঠিক মাত্রায় না হয়, মানে ওই ফিটিংয়ের কাজ আছে তো, এই একটু যদি ফিটিংটা খুব ভালো না হয় তাহলে আপনার এই প্রবলেমটা হতে পারে। আমার মনে হয় যে আপনি যে চিকিৎসকের কাছ থেকে চশমাটা নিয়েছেন তাকে কষ্ট করে গিয়ে আরেকবার একটু দেখান যে স্যার এই চশমার ফিটিং থেকে প্রবলেম হচ্ছে নাকি আমার অ্যালার্জি বা অন্য কোনো কারণে পানি পড়ছে। যদি অ্যালার্জির কারণে পানি হয় তাহলে আপনি যে কোনো একটা অ্যালার্জির ওষুধ দিয়ে দেখতে পারেন। এখন আমি যেহেতু আপনি প্রশ্ন করছেন এখানে, ওলোপ্যাটাডিন গ্রুপের একটা যে কোনো ওষুধ আপনি বাজারে কি নামে পাবেন, একটা নাম বলেই দিই, ওপিটি। হ্যাঁ, ওপিটি নামে একটা ড্রপ আছে, এটা যদি আপনি চোখে দেন আশা করি অ্যালার্জিজনিত পানি পড়া হলে এটা কমে যাবে। সকাল বিকাল দুবার করে দিলেই হবে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ দেন, অসুবিধা নেই। কিন্তু এরপর যদি না কমে আপনি আপনার আগের চিকিৎসকের কাছে গিয়ে একটু কাইন্ডলি আবার দেখান যে চশমার ফিটিংটা ঠিক আছে কিনা, উনি একটু চেক করে দিবেন। কেমন? ধন্যবাদ স্যার। আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম। জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি আমি যাত্রাবাড়ি থেকে বলছি, আমার নাম আব্দুল ভাই। জি বলুন। জি আমার নাম আব্দুল ভাই, আমি যাত্রাবাড়ি থেকে বলছি আর কি। হ্যাঁ জি জি শুনতে পাচ্ছি, বলুন। এবং এই আমার ছেলের বয়স 17, জি কিন্তু কিনোদৃষ্টি আর কি, রিডিং করতে সমস্যা, বই রিডিং করতে সমস্যা। আচ্ছা ঠিক আছে, স্যারের কোনো প্রশ্ন রয়েছে? এখন আপনার ছেলে কি কোনো চশমা পরে? চশমা না, চশমা ব্যবহার করে না, কিন্তু আমি ইসলামী হাসপাতালে জি জি না তো চশমা ইসলামী হাসপাতালে দেখাইছেন, তো ওনারা কি চশমা সাজেস্ট করছেন না কোনো অপারেশন করতে বলছেন? ওনারা বলে যে ডিভাইস বিভিন্ন বিভিন্ন আচ্ছা। ধরনের ডিভাইস আছে, ডিভাইস ব্যবহার করে রিডিং করতে বুঝতে বলে। পেরেছি, লো ভিশন ডিভাইস দিতে বলেছেন। হ্যাঁ, তাহলে যতটুকু আপনার এতটুকু কথা থেকে আমি অনুমান করে নিচ্ছি আপনার ছেলের চোখে এমন কিছু ডিজিজ আছে যেটা কোনো ওষুধ বা অপারেশন, চশমা বা ল্যাসিক করে ঠিক করা যাবে না হয়তোবা। এবং সেক্ষেত্রে ডিভাইসের অ্যাডভাইস দেওয়া হয়। ডিভাইসগুলো এক ধরনের সহায়ক যন্ত্রপাতি, যেটা দিয়ে যেমন একজন খোড়া মানুষ স্ক্র্যাচ দিয়ে বা হুইল চেয়ার করে হাঁটাচলা করতে পারে, ওটা চোখের কিছু ম্যাগনিফাইং গ্লাসের মতো ব্যাপার থাকে। তো আমার মনে হয় যদি ওনারা সাজেস্ট করে থাকেন এবং সেটা যদি তার কাজে লাগে তো ভালো, সেটাই ফলো করেন। আর যদি এই ব্যাপারে একটু ভিন্ন মত নিতে চান, যে আরেকজনের ডাক্তারের মতামত নিতে চান, তা আমি এই বিষয়টা নিয়ে কাজ করি না, এই বিষয়টা নিয়ে কাজ করেন প্রফেসর উম্মে কাউসার। উনি ভীষণ আই হাসপাতালে বসেন, ভীষণ আই হাসপাতালে প্রফেসর উম্মে কাউসার এই লো ভিশন নিয়ে কাজ করেন, যাদেরকে এই ধরনের রিহ্যাবিলিটেশন দরকার হয়। আমার মনে হয় যে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভীষণ আই হসপিটালে দেখালে, আমার মনে হয় এই ধরনের ডাক্তারের সংখ্যা আমাদের দেশে খুবই কম, 2-3 জনই আছেন, কারণ এগুলো খুব রেয়ার ডিজিজ নিয়ে কাজ করে। তো স্যার আরও একজন ওনার দর্শক একটা মতামত নিয়ে নিতে অপেক্ষা পারেন। করছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি খালেদা নাজনীন, আমি ঢাকাতে আছি। আপু আমার না ডান চোখটা মানে আমি একদমই দেখি না, আচ্ছা কিন্তু আমাকে
আর ডাক্তার আমি ইন্ডিয়াতে দেখাইছিলাম, বাংলাদেশে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, চিটাঙ্গে জায়গায় ডাক্তার দেখাইছি, বলছে নাকি এই চোখটা দেখা যাবে না। কিন্তু আমি বুঝতেছি না কি করব। লাস্টে এখন আমাকে বললো চিটাঙ্গে পাহাড়তলির একজন ডাক্তার শাহাদাত স্যার আমাকে বললো চোখে ছানি আসছে, যে আমি যখন ছানিটা বলে অপারেশন করবো, এখন যখন অপারেশন করে লাগাইতে গেছি আমি, উনি আমাকে বলছে আমার পিছনে গ্লুকোজ নাকি খুব দুর্বল, করা যাবে না, করলে ক্ষতি হবে। কিন্তু আমি এক চোখে দেখি ওই চোখটা 3 পয়েন্ট আর এই চোখটা হচ্ছে আমার 16। না আমি না প্রায় ঘুমে দেওয়ার মাথা ব্যথা করে, সঠিক উঠতে আমার মাথাটা ব্যথা করে, লাল আলো দেখলে রাত্রে আমার মাথা ব্যথা করে। কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না, আমি খুব হতাশ আছি। জানতে চাচ্ছি আমি আসলে কি করা যায় এটাতে। আসলে আপনার মানে ইতিহাসটা খুবই আসলে দুঃখজনক এবং করুণ ইতিহাস। আপনার চোখে এক চোখে যেটা আপনি তো অনেক ডাক্তার দেখিয়েছেন, সবাই বলছে দেখা যাবে না, এখন এই অবস্থায় চোখে ছানিও হয়েছে এবং ডক্টর শাহাদাত উনি আমার খুব পছন্দের মানুষ, উনি আপনাকে অপারেশন করার কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত বলছেন যে অপারেশন করলে ভালো হবে না। তো আসলে ছানি যদি হয়ে থাকে, শুধু ছানি হলে ছানি অপারেশন করলে লেন্স লাগালে দেখতে পাবেন, কিন্তু চোখের রেটিনায় যদি প্রবলেম থাকে বা আগে থেকে আপনার গ্লোকোমা রোগে যদি চোখের নার্ভ ড্যামেজ হয়ে গিয়ে থাকে, যেটা পার্মানেন্ট ড্যামেজ, সেটা আসলে ভালো করা যায় না। তো কিছু জিনিস আসলে আমরা শুধু চিকিৎসা করে ভালো করতে পারবো এরকম না, কিছু জিনিস মানে আমাদের মেনে নিতে হবে, জীবনের অনেক দুঃখ কষ্ট মেনে নিতে হয়। তো শুকরিয়া করেন যে আপনার আরেকটা চোখ ভালো আছে। তবে আপনি আপনার কথা শুনে মনে হচ্ছে বাড়ি চট্টগ্রামেই, যদি আপনি মনে করেন যে ঢাকাতে যেহেতু আছেন, ঢাকাতে যদি দেখান, এটা আসলে একটু জটিল রোগগুলো তো শুনে চিকিৎসা করা যায় না, এটা দেখতে হয়। আপনার আগে পরীক্ষা নিরীক্ষাগুলো থাকলে বা নতুন পরীক্ষা নিরীক্ষা লাগলে সেগুলো করে আমরা মানে বিচার বিবেচনা করে একটা বোর্ড করে রেটিনার ডক্টর, গ্লোকোমা ডক্টর এবং ক্যাটারাক্টের ডক্টর, যদি আমরা এটা 3 জন বা 4 জনটা বোর্ড করি, বোর্ড করে আপনার জন্য দেখার ব্যবস্থা করি, তাহলে মনে হয় ভালো হয়। এটা আমরা করতে পারবো এখানে যদি ঢাকায় আপনি থাকেন। আর যদি চিটাগং যান, তাহলে ওই শাহাদাত স্যার যে হাসপাতালে বসেন, শেভরন হাসপাতাল, ওখানেও শাহাদাত স্যার ছাড়াও আরও 3 জন 4 জন খুব ভালো ডাক্তার আছেন, জনপ্রিয় ডাক্তার এবং খুব বিখ্যাত, তাদেরকেও দেখাতে পারেন। একসঙ্গে 2-3 জন মিলে দেখলে কোনো একটা উপায় হয়তো বের হতে পারে। কেমন? আপনার জন্য আমাদের দোয়া থাকলো। ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। স্যার আমরা কথা বলছিলাম কাদের আসলে ল্যাসিক করা যাবে এবং আপনি চশমা পড়েছেন। আমি চশমা পরি কেন? আমি চশমা পরি হচ্ছে আমার ওই যে 40 পার হয়ে এখন আমি 50-এর ঘরে ঢুকে পড়েছি, তো 51 বছর বয়স, এই জন্য আমার এখন রিডিং চশমা লাগে। এটা রিডিং চশমা, রিডিংয়ের জন্যেও ল্যাসিক আছে, কিন্তু রিডিংয়ের জন্য যেটা ল্যাসিক, এটা এখনও পর্যন্ত সারা দুনিয়াতে খুব বেশি জনপ্রিয় হতে পারেনি, কারণ তো অত পারফেকশন আসে না। তো যে কারণে আমরা এখনও অপেক্ষায় আছি যে জিনিসটা টেকনোলজি আরও উন্নত হোক, কারণ আমাদের যেহেতু সার্জারি করতে হয় চোখের, সেক্ষেত্রে একটু 19-20 হলে পরে আমার প্রফেশনাল ডিস্টারবেন্স হবে। তবে আমি যদি শোবিজের সঙ্গে থাকতাম, স্পোর্টসম্যান থাকতাম, অথবা এরকম ধরনের কাজে আমাকে খুব বেশি বা আমাকে চশমা পরাই যাবে না, যেমন আমি যারা ডাইভার, সমুদ্রের নিচে ডাইভ করতেছে, এই ধরনের অনেক রিসার্চ বা অনেক স্পোর্টস ইয়েতে যারা আছে তারা কিন্তু এটা করে নিতে পারে, যে তারা এই প্রেস বাই ল্যাসিক বলি আমরা, যেটা শুধু রিডিং চশমার জন্য লাগে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে দূরে দেখার জন্য ল্যাসিক। তা আমার তো দূরে দেখতে অসুবিধা নেই, চারতারা সব দেখতে পাই, এই জন্য আমার আর মানে ল্যাসিক মানে করা হয়নি বা করার দরকার নেই। স্যার আর একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। স্যার আমাদের পরবর্তী প্রশ্ন ছিল ল্যাসিক কাদের করা যাবে? হ্যাঁ, ওই যে করা যাবে হচ্ছে যাদের মাইনাস পাওয়ার, তো মাইনাস পাওয়ার কত পাওয়ার পর্যন্ত, আসলে এটা যদি খুব গ্রসলি আমরা বলি, সাধারণত -8-9 পর্যন্ত ল্যাসিক করা যায়। এরপরেও পাওয়ারের বেশি পাওয়ারের মানুষ আছে, অনেক পরিমাণে আছে। তাদের জন্য আসলে কি করণীয়? তাদের জন্য কি করণীয়? তাদের জন্য যেটা করণীয়, আমরা আসলে কি পুরো ডিসিশন মেকিংয়ের জন্য কতগুলো টেস্ট করি, চোখের কর্নিয়ার পুরুত্ব, চোখের ভিতরে লেন্সের পুরুত্ব, চোখের দৈর্ঘ্য প্রস্থ, অনেক কিছু মাপযোগ দিতে হয়। এটা দেওয়ার পর তাদের জন্য ব্যবস্থা আছে আইসিএল। আইসিএল হচ্ছে ইমপ্লান্টেবল কন্ট্যাক্ট লেন্স। এর মানে হলো আমরা যেমন চোখে কন্ট্যাক্ট লেন্স লাগাই না, যারা দূরে দেখার জন্য চশমা পড়তে চায় না, কন্ট্যাক্ট লেন্স পরে, তাই কন্ট্যাক্ট লেন্স প্রতিদিন লাগানো, খুলে রাখা এবং এটার মেইনটেনেন্স খুব টাফ। আমরা এই আইসিএল নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার নাম মোহাম্মদ প্রবীণ, আমি নোয়াখালী থেকে বলতেছি। জি বলুন। হ্যালো। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো। আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটি হচ্ছে, আমার ভাইয়ের আজকে ছোট ভাইয়ের অ্যালার্জি চোখে, এখন আমরা ডাক্তারে দেখেছি,
চোখের ডাক্তার তো কিছু অ্যালার্জির ড্রপ দিছে আর প্যানারেল দিছে, কিন্তু এখনো কোনো উন্নত নেই, চোখ লাল হয়ে যায়, চোখ থেকে পানি পড়ে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। স্যারের কোনো প্রশ্ন রয়েছে? আমি প্রশ্ন বলছিনি, ওনার বাচ্চার না, আমার ভাইয়ের অ্যালার্জি, চোখ থেকে পানি বের হয়, ফেনাডিন খাচ্ছেন, চোখে ড্রপ দেওয়া হয়েছে, তাও তারপরে হচ্ছে। বয়স কত আপনার ভাইয়ের? ভাইয়ের বয়স কত? বয়স হচ্ছে 12 বছর। 12 বছর। আচ্ছা, সেক্ষেত্রে এই ছোটদের ক্ষেত্রে যেটা খুব মানে ভোগায় যে অ্যালার্জিটা, এটাকে আমরা বলি ভার্নাল কনজাংটিভাইটিস। যদি খুব রেগুলার হতে থাকে, সারা বছরই হয় বা বছরের সিজনাল হয়, বিশেষ করে শীতের সিজনটা, এটা ভার্নাল কনজাংটিভাইটিস আমাদের ইয়েতে। তো এটা হলে ওই ওলোপ্যাটাডিন গ্রুপের একটা ড্রপ রেগুলার দিতে হবে। ওলোপ্যাটাডিন গ্রুপে আগে একজনকে বললাম যে ওপিটি নামে বাজারে পাওয়া যাবে, আরও কিছু কিছু নামে আছে। আমি হয়তো একটা কোম্পানির নাম বললাম, অন্য কোম্পানির লোকজন মাইন্ড করবে, তা না, আপনার বোঝার সুবিধাতে একটাই নাম বলে দিলাম যাতে মনে রাখতে পারেন, ওপিটি। তো এইটা যদি চোখে রেগুলার 3বার 4বার করে দিক, তাতে যদি কমে যায় ভালো। এরপরেও ওষুধের দরকার হয়, সেগুলো স্টেরয়েড জাতীয় ওষুধ। তো স্টেরয়েড জাতীয় ওষুধ আসলে সরাসরি চোখ না দেখে এবং চিকিৎসকের মানে পরামর্শ ছাড়া নেওয়াটা, মানে সরাসরি চোখ দেখে পরামর্শ দিতে হবে, লিখিত প্রেসক্রিপশন লাগবে। কারণ কি, যে স্টেরয়েড জাতীয় ওষুধ দিলে খুব দ্রুত ভালো হবে, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চোখের প্রেশার বেড়ে যেতে পারে, গ্লোকোমা হতে পারে। যে কারণে আমরা এই পর্যন্তই আমরা ওভার টেলিফোন বা অনলাইনে ট্রিটমেন্টটা দিতে পারবো। আর ওই যে ফেনাডিন যেটা খাচ্ছেন বা ফেক্সোফেনাডিন খান, আর ওপিটি ড্রপ দেন। এর চেয়ে বেশি যদি দরকার ভালো না হয়, তাহলে অবশ্যই আপনি, নোয়াখালীতে অনেক ভালো ভালো ডাক্তার আছেন, নাম বলে দিব নাকি দু একজনের, যাদের বলবো আবার যাদের বলা হবে না তারা আবার মাইন্ড করবে। তো আপনি ওখানে একজন চোখের ডাক্তারকে দেখান, চক্ষু বিশেষজ্ঞ দেখাবেন, সরাসরি দেখিয়ে চোখের প্রেশার বলবেন যে স্যার আমার ভাইয়ের চোখের প্রেশারটা একটু দেখে দেন, বলবেন, ইচ্ছা করে বলবেন। তাহলে চোখের প্রেশারটা দেখে নিয়ে যদি স্টেরয়েড ওষুধ দেওয়া যায় অসুবিধা নেই। কিন্তু যদি এরকম প্রেশার না মেপে অনেক সময় দেওয়া হয়, তাহলে কিন্তু চোখের ক্ষতি হতে পারে। তো এই ধরনের রোগ সাধারণত 15-16 বছর বা 20 বছর হতে হতে ভালো হয়ে যায়, কিন্তু তার আগে কিছু ছাপ রেখে যায়। আমরা যাতে ওরকম পার্মানেন্ট কোনো ক্ষতি আপনার ভাইয়ের না হয়ে যায়, অবশ্যই আপনি নিয়মিত চোখের ডাক্তারের ফলো আপে থাকবেন। খুব সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাচ্ছিলাম আমরা আইসিএল নিয়ে কথা বলছিলাম। আইসিএল আসলে হচ্ছে কি এক ধরনের কন্ট্যাক্ট লেন্স। কেন বলছি, যেটা চোখের ভিতরে অপারেশন করে লাগিয়ে দেওয়া যায়। তো আমরা নর্মালি যে কন্ট্যাক্ট লেন্স পরি পাওয়ারের জন্য, সেটা কি করি, আমরা চোখের কর্নিয়ার উপরে লাগাচ্ছি, মানে বাইরে থেকে লাগাচ্ছি। এটা যেহেতু রেগুলার মানে পরা খোলা মেনটেন করা এবং লং টাইম রাখা যায় না, নানাবিধ অসুবিধা আছে, তখন আমরা এই লেন্সটা আবিষ্কার হয়েছে। সেটা হলো অপারেশন করে চোখের ভিতরে যে ন্যাচারাল যে লেন্স আছে, ওই লেন্সটা থাকবে, তার গায়ে আরেকটা লেন্স বসিয়ে দিলাম। এটা দিলে দূরের কাছে সব সলিউশন হয়ে গেল। তাই সাধারণত যাদেরকে ল্যাসিক করা যায় না, বিশেষ করে বেশি পাওয়া যায় -12, -13, 14, 15, 20, 21, 26, আমি -29 লাস্ট অপারেশন করছি। -29, ইউ ক্যান ইমাজিন যে এদের চোখ আসলে টিউবের মতো, মানে একদম মানে চোখ তো আইবল এরকম হওয়ার কথা না, কিন্তু ওর চোখের ভিতরে আইবলটা টিউবের মতো। আমরা বলি না যে পিকচার টিউব, মানে ইউটিউব, এই যে টিউব, কেন টিউব বলে মনে হয় যে এর ভিতরে টিউবের মতো লম্বা। যাই হোক, এটা আল্লাহ পাক তাকে ওরকমই করে দিয়েছেন, বা তার বডির কোনো একটা জেনেটিক ঘটনা আছে যেটা তার চোখটাকে ওইদিকে রূপান্তর হয়েছে। তখন আমরা ভিতরে আইসিএল লাগাইয়া দিলে তখন সে দূরে দেখতে পাবে। এটা পার্মানেন্টভাবে লাগানো, কিন্তু মানে এটাকে আবার প্রয়োজনে মানে চেঞ্জ করা যায়, মানে খুলে বের করে ফেলা যায়। স্যার, আইসিএল এর কোনো ঝুঁকি রয়েছে কি? রাইট, কিছু কিছু ঝুঁকি তো সব সার্জারিতে থাকবে, এই জন্য তো এটার নাম অপারেশন। যে কোনো অপারেশনের টেবিলে ওঠার আগে, ঢোকার আগে আমরা লিখি না যে আমার কোনো দায় দায়িত্ব থাকিবে না, ইত্যাদি ইত্যাদি, মানে সবসময়ই সব কিছু ঝুঁকি থাকবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে আপনার চোখকে খুব ভালো করে এক্সামিন করে তার সামনে পিছে যতটুকু বুঝে নেওয়া যায়। তাড়াহুড়া করে শর্টকাটে 2-1টা টেস্ট করে ফেললাম, হ্যাঁ করা যাবে। আবার বেশি করে টেস্ট করলে তো আবার আপনারা মাইন্ড করেন মানে অযথা টেস্ট করছে। অযথা না, সব কিছুর পিছনে যথা আছে। এই যথাটা বুঝতে পারাটা নিয়ে কথা। কেউ যদি না বুঝে করে তো সেটা অযথা। আমি বুঝে আমি অনেক বেশি টেস্ট করি যাতে আমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে সাধারণত আজ পর্যন্ত আমি গত 2017 সালে বাংলাদেশে প্রথম এই আইসিএল বা এই ফ্যাকিক আইওএল এর অপারেশন আমি করি, এবং এটাই প্রথম সার্জারি। মানে এটা বাংলাদেশে ঢুকাইছি আমি, গর্ব করে বলার জন্য না, আপনাদের আশ্বস্ত করার জন্য যে এগুলোর জন্য দেশের বাইরে যাওয়ার কোনো দরকার নেই আসলে। তবু মনে হুজুগে পড়ে যায় যে মনে করে যে ওখানে গেলেই বা ওপারে গেলেই বুঝি ওপারেতে সর্বসুখ। তো আমরা এটা করছি আজ পর্যন্ত, এই যে 24 শেষ 25 শুরু হয়ে গেল, এখন পর্যন্ত কারোর কোনো কমপ্লিকেশন পাইনি। এর মধ্যে শুধু আমি একা না, আমি এই সার্জারি শুরু করার পরে আমাদের আরও কিছু বন্ধুবান্ধবদেরকে শিখিয়ে দিয়েছি, অন্য কলিগদেরকে শিখিয়ে দিয়েছি, তাদেরকে হেল্প করছি শিখতে। আমি চাই
দেশের বৈদেশিক মুদ্রা দেশে থাকুক, লোকেদের ভোগান্তি কমুক, যাতে অন্য দেশে গিয়ে অপারেশনটা করতে না হয়। এটা দেশপ্রেম থেকেই করি আমি। অন্য ডাক্তার সার্জারি করলে আমার কী লাভ? আমার লাভ ভালোবাসার লাভ। এই যে করতেছে মানুষ। এখন অনেক সার্জন বাংলাদেশে আইসিএল সার্জারি করতেছে, অন্তত 10-12 জন সার্জন তৈরি হয়ে গেছে, এবং এই সার্জন তৈরির প্রক্রিয়াটা আমি অব্যাহত রাখছি। প্রতি বছরে অন্তত আমি একজন করে সার্জন তৈরি করি, প্রতি বছরে। মানে আমার কপি করার চেষ্টা করে, যে সে যাতে আমার একটা প্রতিরূপ যাতে তৈরি হয়, আমার অ্যাবসেন্সে সে যাতে আমার মধ্যে সার্জারি করতে পারে। এবং বিদেশ থেকেও আমাদের কাছে এই সার্জারি শেখার জন্য এখন ডাক্তাররা আসছে অলরেডি, 2-3 জন শিখে চলে গেছে, আরও এখন রানিং এখনও আছে, সামনে আরও আসতেছে। আমরা আগে শুধু দেশে মনেই করে নিয়েছি যে কিছু একটা শিখতে মনে হয় বিদেশ যেতে হয়। বিদেশ থেকে লোকেরা আমাদের কাছে শিখতে আসতে পারে, মালদ্বীপ, মায়ানমার এবং নেপাল, এখান থেকে আমাদের কাছে সার্জারি শিখে যাচ্ছে। তো এই জায়গায় আমরা এখন নিজেদেরকে নিয়ে যেতে পারছি, এটা দেশের জন্য সম্মানের ব্যাপার। তবে ওই যেটা বললাম, ঝুঁকি সব জায়গায় আছে, কিন্তু আমাদের কাজে যত বুঝে শুনে কাজ করব তত ঝুঁকিটা কমে আসবে। আর আইসিএলের ক্ষেত্রে যে দুইটা কমন ঝুঁকি, একটা হলো চোখে ছানি পড়ে যেতে পারে, চোখে গ্লোকোমা হতে পারে। এই গ্লোকোমা এবং ছানির সুচিকিৎসা আগে থেকেই আছে, সুতরাং এটা দিয়ে কোনো প্রবলেম হলে সেই প্রবলেম সলভ করাটা আমাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু এখন পর্যন্ত কাউকে প্রবলেম আমরা পড়িনি, তবে পড়লে আমরা যখন তখন ব্যবস্থা নিতে পারবো। স্যার খুব সুন্দর করে বলেছেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। না, বুঝতে পারছি, আমার কথা মনে হয় দেরিতে যাচ্ছে। না, শোনা যাচ্ছে, আপনি প্রশ্নটি বলুন। ধন্যবাদ। আমার কোথা থেকে বলছেন? আমার মায়ের বয়স 75। জি, তার গ্লুকোমার সমস্যা, দুটা চোখেই। গ্লুকোমার সমস্যা। টিভির সাউন্ডটা, টিভির ভলিউমটা একটু কমিয়ে দেন। এই জন্য এখন করণীয় কি? আমার মা একটুও দেখতে পারে না। আচ্ছা, এখন আপনার বাড়ি কোথায়? আমার মা এখন একটুও দেখতে পারে না। আপনার মা থাকেন কোথায়? আমার বাসা রংপুর, গঙ্গাচড়া। ঠিক আছে। এখন আমি বলি, যদি আপনার মায়ের গ্লোকোমা এবং ছানি দুটোই থেকে থাকে, তাহলে গ্লোকোমার জন্যে ট্রিটমেন্টের 3টা অপশন আছে। একটা হচ্ছে যে গ্লোকোমার চোখের প্রেশার বেড়ে যায়, সেজন্য আমরা ওষুধ প্রয়োগ করে যদি বা ড্রপ প্রয়োগ করে যদি দেখি যে প্রেশার কন্ট্রোলে আছে, তাহলে শুধুমাত্র ছানি অপারেশন করলে এবং লেন্স লাগালেই চলবে। আর যদি দেখি যে গ্লোকোমার জন্য যেহেতু ওষুধে কন্ট্রোল হলে তো ওষুধ, যদি ওষুধে কন্ট্রোল না হয়, তাহলে গ্লোকোমার জন্য আমরা সাধারণত এই বয়সের ক্ষেত্রে আর লেজার না করে একবারে সার্জারি করে দিই। তো সার্জারি করে দিই গ্লোকোমার যে অপারেশন। তো যদি ছানি থাকে এবং গ্লোকোমা থাকে এবং প্রেশারটা যদি ওষুধের দ্বারা কন্ট্রোল না হয়, তাহলে ছানি অপারেশন গ্লোকোমা অপারেশনটা একসঙ্গে করে দিলে ওনার জন্য ভালো। এখন দেখতে পাওয়াটা নিয়ে কথা। গ্লোকোমা রোগে উনি যতটুকু অন্ধ হয়ে গেছেন, অর্থাৎ গ্লোকোমার জন্য তার নার্ভ যতটুকু ড্যামেজ হয়ে গেছে, এটা আর কখনোই ভালো হবে না। কিন্তু ছানির জন্য যতটুকু কম দেখেন, ছানি অপারেশন করে লেন্স লাগিয়ে দিলে ওটা আবার ভালো দেখবেন। এখন আমাদের পক্ষে শুধু এতটুকু শুনে বলে দেওয়া মুশকিল যে গ্লোকোমার জন্য উনি কতটুকু কম দেখেন, ছানির জন্য কতটুকু কম দেখেন। এটা আসলে এমনকি সামনাসামনি দেখেও অনেক কিছু বোঝা যায় না, বা অনেক টেস্ট করলেও অনেক সময় বোঝা যায় না। যখন দুটো রোগ একসাথে থাকে, তখন প্রথম কাজই হচ্ছে যে যেটাকে দূর করা যায় তাকে দূর করে দিতে হবে। অর্থাৎ ছানি দূর করা যায়, লেন্স লাগানো যায়, এটা লাগিয়ে দিতে হবে, দেখতে হবে তাতে দেখা যায় কিনা। অনেক সময় হয় কি, চিকিৎসা বিজ্ঞান সবসময় অঙ্কের মতো না। অনেক সূক্ষ্ম জিনিস আছে যে জিনিসটা আমাদের সাধারণভাবে হয়তো ধরা পড়বে না, বা আমরা আগে থেকে বুঝতে পারবো না। তার খারাপটাও হতে পারে, অনেক সময় ভালো রেজাল্টও হতে পারে। যেমন একজনের সিরাজগঞ্জে বাড়ি, একজন ভদ্রমহিলার কথা বলি। তার 2 ছেলে তাকে সাথে নিয়ে ঢাকা শহরে সব জায়গায় ঘুরছে। সব আমি আর কোনো প্রতিষ্ঠানের নাম আর কি বলবো, সবগুলো বড় প্রতিষ্ঠানে গিয়েছে এবং বিএসএমএমতেও দেখাইছে। তো সেখানে ওই শেষ কথাই সবাই বলছে যে আপনার মায়ের ছানি আছে, গ্লোকোমা আছে, চোখের নার্ভ ভালো নেই, অপারেশন করলে ভালো দেখবে না। এখন যখন আপনি কোনো গ্যারান্টি চাবেন, ওয়ারেন্টি চাবেন, তখন আমরা শামুকের মতো মুখটা বন্ধ করে ফেলবো, আমরা আর আগাতে পারবো না। কিন্তু আপনি যদি আপনার ডাক্তারকে সাহস দেন যে স্যার যা হয় আপনি অপারেশনটা করে দেন, আল্লাহ যদি দেখায় তো আমার মা দেখবে, না দেখলে দেখবে না, এইটুকু সাহস আপনাকে দিতে হবে ডাক্তারকে উল্টা। তো দিলে পরে তখন যদি সার্জারি করা যায়, হয়তো ভালো দেখতেও পারেন। কারণ আমি যে মহিলার কথা বললাম, সিরাজগঞ্জে বাড়ি, এটা করোনার ঠিক আগে ওই সময়কার ঘটনা। তো সব জায়গা থেকে উনি হতাশ।
আমি বললাম, সবাই তো না বলছে, তাহলে আমার কাছে আসছেন কেন? আমার কাছে তো কোনো ম্যাজিক নেই। তো বলছে, না স্যার আপনি কি বলেন? আমি বলি, বলা বলি বাদ দেন, কড়াকড়িতে আসেন। কারণ কি, আমি দরজা বন্ধ, ঘরের ভিতর কি আছে আমি জানি না। আমি জানি যে একটা মানুষ আছে, সে বেঁচে আছে না মরে আছে। আমরা বাইরে থেকে অনেক গবেষণা করলাম, বেঁচে আছে, দরজা ভেঙে ঢুকলেই তো হয়, ঢুকে তাকে নাড়া দিলেই তো হয়, সে ঘুমায় আছে না মরে গেছে বেঁচে গেছে, হয় ছক্কা নাহলে ফক্কা। তো এখন আসেন আমরা লটারি জেতার মতো করে কাজে নেমে পড়ি, আল্লাহ যদি রহম করে দেখবে, কিছু ঝুঁকি তো নিতে হবে। তো স্যার যা ভালো মনে করেন করেন। তো মানের মান আল্লাহ রাখে আর কি। আল্লাহ এত সুন্দর, মানে উনি বহু বছর পর তো ছেলেদের মুখ দেখতে পারছে। মানে তার ছেলেদের যে দাড়ি কাঁচা পাকা হয়েছে, মায়ের এটা মেমোরিতে নাই, তার মায়ের মেমোরিতে আছে ছেলেদের দাড়ি এখনো কাঁচা। তাহলে তোর দাড়ি পাইকা গেছে রে বাপ, পরের দিন বলতেছে। তো এই যে আনন্দটা, এটা তো আসলে মানে এটা ভাষায় প্রকাশ করা যায়, এটা আবেগের ব্যাপার। তা আপনার মায়ের যেহেতু আপনি রোগ সম্পর্কে আরও নিশ্চয়ই অনেক ডাক্তার দেখিয়েছেন, যদি কোনো কারণে হতাশ হয়ে গিয়ে থাকেন তাহলে আর কি করে, হতাশ হবেন না। আমার মনে হয় যে আমরা কেউ না কেউ একজন দেখি যারা গ্লোকোমা এবং ছানি দুটোই হ্যান্ডেল করি, এরকম একজন ডাক্তার আমরা যদি কেউ দেখি, দেখে যদি অপারেশন করার একটা ব্যবস্থা করা যায় তাহলে আমরা এটা করবো। আর যদি আমরা একটু সুনিশ্চিত হই যিনি অপারেশন করলেও ভালো দেখবে না, তাহলে সেটা আপনাকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু দেখতে হবে সামনাসামনি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আর একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি জি শুনতে পাচ্ছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি বলুন আপনার প্রশ্নটি আমি বলুন। আমি অ্যাডভোকেট জাকির হোসেন শিকদার। আমি অ্যাডভোকেট জাকির শিকদার। বয়স প্রশ্নটি বলুন। বয়স 61। আচ্ছা 61। হ্যাঁ বলুন না, আপনার প্রশ্ন বলুন। 61। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, আমি আগে ডান চোখের সামনে চোখের সামনে আমি পোকা হতে দেখি, পোকা। জি বুঝতে পেরেছি, তারপর? পোকা হতে দেখি, পোকা। হ্যাঁ বুঝতে পেরেছি, তারপর আর কি অসুবিধা সমাধান বলুন। দেন স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এরপর এসেছি। আমি ডাক্তার দেখাই অধ্যাপক আব্দুল মান্নান সাহেবকে। জি আর পরবর্তীতে এরপর আমি পরবর্তীতে বাকি উনি একটা ঔষধ দিল, ঔষধ দেওয়ার পরবর্তীতে এটাই আমি ওইভাবে যাই পোকা হয়ে সামনে, দোনো চোখের সামনে পোকা আচ্ছা হয়। আমি ওষুধ বুঝতে দিয়েছেন, পেরেছি আপনার পোকা দেখতে সমস্যাটা। পাচ্ছেন। আমরা প্রতিদিনই এই রোগীদের এই কমপ্লেইনগুলো শুনি, আমরা শুনে শুনে এটা বুঝতেও পারি। আমি বলি আপনাকে, এই চোখের ভিতরে যে পোকার মতো জিনিস ভাসতেছে, এটা এক একজনের চোখে এক এক রকম থাকতে পারে। কারো পোকার মতো, কারো সুতার মতো, কারো মশার মতো, মাছির মতো, গোল রিংয়ের মতো, কেঁচোর মতো, এই ধরনের। এটা হলো চোখের ভিতরে যে ভিট্রিয়াস বা জেলির মতো বস্তু থাকে, এই জেলির ভিতরে এগুলো পয়দা হয় এবং এটা বয়সের কারণে হয়, কারো অল্প বয়সও থাকে। বিশেষ করে আপনি খেয়াল করবেন যে এক রঙা কোনো জিনিসের দিকে তাকালে এটা বেশি চোখে পড়ে, সাদা দেওয়ালের দিকে বা নীল আকাশের দিকে, এবং এটা নড়ে চড়ে ভাসে ডানে বামে যায়। তো এটা আসলে বিরক্তিকর, কিন্তু এটা ক্ষতিকর না, এবং এটার কোনো চিকিৎসা তেমন কিছু ভালো এখন আবিষ্কার হয়নি। এই লেজার টেজার করে কিছুটা কমানো যায়, কিন্তু খুব বেশি কাজ হয় না, বরং সেগুলো করতে গিয়ে ঝুঁকির মাত্রাটা বেশি, যে কারণে আমরা এটা ট্রিটমেন্ট করি না। এটা সবাইকে আশ্বস্ত করি যে এটা নিয়ে আমরা ভয়ের কিছু নেই। আর যেহেতু প্রফেসর মান্নান স্যার দেখছেন, আমি মান্নান ভাইকে খুব ভালো করে জানি, খুব বড় মাপের ডাক্তার উনি যদি দেখে বলেন যে এতে ভয়ের কিছু নেই, তো আপনি ভয় পাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে চোখের ভিতর যদি রক্তক্ষরণ হয়, রেটিনার কোনো অংশ ছিঁড়ে যায়, তাহলেও এই একই রকম ফেনোমেনা দেখা দিতে পারে। যদি হঠাৎ করে আপনার এই পোকার সংখ্যা বেড়ে যায়, এর গতিবিধি বেড়ে যায় বা বেশি খারাপ লাগতেছে, তাহলে ডেফিনেটলি আপনার বুঝতে পেরেছি মান্নান ভাই আপনার খুব কাছের মানুষ, আপনি ওনাকে দেখে ফেলবেন, তাড়াতাড়ি বলবেন যে আমার রেটিনায় মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু দেখে দেন। যদি ভিতরে কোনো প্রবলেম এরকম পাওয়া না যায়, আপনি এটা নিয়ে মোটেই দুশ্চিন্তিত হবেন না, এবং এটা নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই। জাস্ট ইগনোর ইট, এটাকে মানে ভুলে থাকবেন। ওটাকে যত দেখার চেষ্টা করবেন ততই যাবে, এটার কোনো চিকিৎসা নাই। ওই ড্রপ টপ যা দেওয়া হয় এটা মন বোঝানোর জন্য দেওয়া হয়, আমরা দেই। আসলে এটা ওই জায়গায় থাকে, ওটাকে হাত দিয়ে বের করা যায় না বা অপারেশন করে বের করা যায় না। কেমন? আপনি নিশ্চিন্তে আপনার পেশাগত কাজে লেগে থাকতে পারেন, চোখের ক্ষতি হবে না এতে ইনশাআল্লাহ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হয়েছেন। আচ্ছা তানিয়া, তোমাকেও ধন্যবাদ। একই সঙ্গে এটিএন বাংলার সমস্ত কলাকুশলী এবং ঊর্ধ্বতন এবং অধস্তন সকলকে এবং দর্শকদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ স্যার।
সুধী দর্শক, আজকে যেটা আমরা জানলাম, আধুনিক সার্জারির মাধ্যমে ল্যাসিক করিয়ে চশমা ছাড়াও জীবন হতে পারে সুন্দর। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।